দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন ইভালির সৌজন্যে এবিস সংলাপ অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি সুলতান আহমেদ। দর্শক, যেই সময়ে আসলে ঘরবন্দি পুরো দেশের মানুষ, লকডাউন এবং কঠোর লকডাউনে এক প্রকার স্থবির পুরো দেশের মোটামুটি সব ধরনের কার্যক্রম, সেই সময়েও কিন্তু ব্যাংকিং সেবা দিতে হচ্ছে ব্যাংকারদের। রপ্তানিমুখী শিল্প কারখানাও কিন্তু সারা পৃথিবীর কথা চিন্তা করে থেমে নেই, তারাও আসলে স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রেখেছেন। এমন পরিস্থিতিতে আসলে কি করে চলছে ব্যাংকিং কার্যক্রম এবং এই ব্যাংকিং কার্যক্রম চলার ফলে রপ্তানি সহ অন্যান্য ব্যবসা বাণিজ্যে কতটুকু ইতিবাচক প্রভাব আসছে, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। দর্শক, লকডাউনে ব্যাংকিং এই শিরোনামে আমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকে তিনজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ শামসুল ইসলাম, তিনি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, অগ্রণী ব্যাংক লিমিটেড। দর্শক, আপনারা জানেন দেশের অন্যতম বৃহৎ সরকারি ব্যাংক। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব ফারুক হাসান, তিনি নবনির্বাচিত সভাপতি বিজিএমইএ। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে একজন যুক্ত হয়েছেন, তিনি রুহুই মোস্তফা, সাবেক সহসভাপতি চট্টগ্রাম উইমেন চেম্বার এবং চেয়ারম্যান এসেনশিয়াল গ্রুপ। আমরা আলোচনা যাব তাদের কাছে। যাবার আগে যে বিষয়টি দর্শক বলতে চাই, আপনারা জানেন যে লকডাউনের আগে কিন্তু সিদ্ধান্ত ছিল যে এই 8 দিন টানা ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তারপরও যখন ব্যবসায়ী থেকে শুরু করে সব মহলের সাধারণ মানুষ দাবি করছিলেন, মঙ্গলবার যেমনটি দেখা গেল দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষকে ব্যাংকিং সেবা নিতে, সেই দিন কিন্তু সরকার এবং বাংলাদেশ ব্যাংক তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে 3 ঘন্টার জন্য কিন্তু ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়। এবং এর সুবাদে কিন্তু আমরা দেখেছি আজকে প্রথম দিন ব্যাংকিং সেই হিসেবে পার করলো এবং 3 ঘন্টা লেনদেন এরই মধ্যে শেষ হয়েছে। যদিও আমরা বেশিরভাগ ব্যাংকে দেখেছি একেবারে ঢিলেঢালাভাবে গ্রাহকহীন লেনদেন হচ্ছে। জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনাদের এই লকডাউনের মধ্যেও নিশ্চয়ই আপনাদের খুব চাপে পড়তে হয়েছে হঠাৎ করে ব্যাংক খোলার সিদ্ধান্তে, কারণ আপনারা তো ব্যাংক কর্মকর্তা বা অনেকেই হয়তো বা ছুটির চিন্তা করে তাদের সেই শিডিউল তৈরি করে ফেলেছিলেন। এবং আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের যে বিএফটিএন সার্ভার, সেটিও কিন্তু এই লকডাউনের সময়ের জন্য কিছুটা ব্যাঘাত তৈরি হয়েছে এবং লেনদেন করতে দেরি হয়েছে। সব মিলিয়ে আপনি একটু বলবেন শামসুল ইসলাম যে আজকের কার্যক্রম কেমন ছিল এবং এর মধ্যেও আপনাদের ব্যাংকিং সেবা দিতে কতটুকু চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে। জনাব শামসুল ইসলাম, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? একটু ডিস্টার্ব হচ্ছে, আমি আসলে শুনতে পাচ্ছি না, ক্লিয়ার ছিল না অ্যাকচুয়ালি। একটু আবার কি বলবেন? জি, আপনার এর মধ্যেও আমরা দেখেছি যে আপনারা ব্যাংকিং সেবা দিচ্ছেন আজকে, সেই ক্ষেত্রে কতটুকু চ্যালেঞ্জ হচ্ছে আপনাদের জন্য এই ব্যাংকিং সেবা দিয়ে যাওয়া? থ্যাংক ইউ। আসলে আমরা এই প্যান্ডেমিকের মধ্যে সরকার যেভাবে ঘোষণা দিয়েছেন যে একটা লকডাউনের মধ্যেও কিছু কিছু সেবা ওপেন করেছেন, আমি মনে করি এটা সামগ্রিক বিচারে প্রয়োজন ছিল। যদিও চ্যালেঞ্জ আছে, ঝুঁকি আছে, কিন্তু আমরা মনে করি যে আমরা ব্যাংকাররা তো জনগণের জন্যই, এবং জনগণের স্বার্থে যদি আমাদের কিছু ঝুঁকি নিয়ে কাজ করতে হয় তারপরে আমরা করব। এবং যেটা ঘোষণা হয়েছে সম্প্রতি, সেটা হচ্ছে যে আমাদের এডি ব্রাঞ্চগুলো, অথরাইজড ডিলার ব্রাঞ্চ, যেগুলো যে ব্রাঞ্চগুলো ইম্পোর্ট এক্সপোর্ট করে এবং পোর্ট রিলেটেড যে সমস্ত ব্রাঞ্চ, এয়ারপোর্ট রিলেটেড যে সমস্ত ব্রাঞ্চ, সেগুলো কিন্তু খোলা রাখার একটা নির্দেশনা আছে। আমাদের আমরা মেন্টালি টিউন ছিলাম যে হয়তো এরকম একটা আসবে, কারণ প্রথমে কিন্তু সব ব্যাংকই বন্ধ করার, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা ছিল। তো পরবর্তীতে আমরা দেখেছি যে এর আগেও আমাদের ঈদের আগের দিন পর্যন্ত আমরা ব্যাংক খোলা রাখতে হয়েছে, বিভিন্ন প্যান্ডেমিকের মধ্যে আমাদের ব্যাংক খোলা রাখতে হয়েছে। একদিকে লকডাউন, আইসোলেশন, তারপরেও আমাদের ব্যাংক মাঝে মধ্যে আমাদেরকে কিন্তু খোলা রাখা, আমাদের সেই অভিজ্ঞতা আছে। সেই নিরিখে আমি মনে করি যে আমরা অনেক ওভার দ্য টাইম উই হ্যাভ গেইন এক্সপেরিয়েন্স। আমার মনে হয় যে আমরা যদি সতর্কতা অবলম্বন করে, স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে, আমাদের ডিস্টেন্সিং মেনটেন করে যদি আমরা কাজ করতে পারি, অনেকটা হয়তো ঝুঁকি থেকে আমরা এড়িয়ে যেতে পারবো বা ঝুঁকি মিটিগেট করতে পারবো। তবে আমি 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 সম্মানীয় আমার কাস্টমারদেরকে, ক্লায়েন্টদেরকে অনুরোধ করবো যে তারা যেন একটা যে ব্যাংকের প্রতি তারা বেশ কিছুদিন আগে এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে যে ব্যাংক চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, যার টাকা পয়সা আছে সব টাকা পয়সা নিয়ে নিতে হবে। এবং আমাদের এখানে 1 লাখ ভাউচার হয় ডেইলি, সেখানে 3 লাখ, 3.5 লাখ ভাউচার হয়েছে। এতে হয়েছে কি আমাদের যে সার্ভারে পর্যন্ত একটা থ্রেট এসছে যে স্লো ডাউন হয়ে যায়,
লাইন কিউ, লম্বা কিউ দেখা যায়, এবং সব ব্যাংকে কিন্তু একই অবস্থা। তো এভাবে কিন্তু আমার মনে হয় না যে ব্যাংক মানুষদের প্রতি একটা প্যানিক সৃষ্টি হওয়া কিন্তু উচিত না। আমরা তো আছি, আমরা থাকবো। সুতরাং এই ব্যাংকের উপর যে এত চাপ, এটা আমি মনে করি যে নিজেদের উপর কিন্তু তারাও কিন্তু স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কিন্তু ব্যাংকে আসছেন। তো আমরা আশা করবো যে আমাদের সম্মানীয় ব্যবসায়ী মহল যারা আছেন, সম্মানীয় আমাদের যে ক্লায়েন্ট আছেন, সবার সুবিধার জন্য ব্যাংক আপনাদের পাশে থাকবে। তবে এটুকু আমি অনুরোধ করবো সবাইকে, অন্তত আপনারা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে, নিজেদেরকে ডিস্টেন্সিং মেনটেন করে ব্যাংকে আসবেন, যাতে আপনি ঝুঁকি পূর্ণ না হন, আপনি আরেকজনের ঝুঁকির কারণ না হন। ব্যাংকাররাও যেন ঝুঁকির মধ্যে না পড়ে। একদমই জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, আপনি যথার্থ কথাই বলেছেন। কারণ আমরা দেখেছি করোনা শুরু থেকে এই পর্যন্ত অনেক ব্যাংকারের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এই প্রত্যাশাটা আসলে আমরা কেউই করি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব ফারুক হাসান, আপনার কাছে একটু ফিরতে চাই। মঙ্গলবার যেদিন আসলে সবচেয়ে বেশি লেনদেন হলো ব্যাংকে, সেই দিন আপনিও দায়িত্ব গ্রহণ করেছেন বিজিএম এর নতুন সভাপতি হিসেবে। আপনাকে অভিনন্দন নিউজ 24 পরিবারের পক্ষ থেকে। আপনাকে কাছে দুঃখিত, আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই যে ব্যাংকিং কার্যক্রম চালু হওয়া, এটি আপনাদেরও দাবি ছিল ব্যবসায়ীদের। সেই ক্ষেত্রে এটি কার্যক্রম স্বাভাবিক হওয়াতে আপনাদের জন্য কতটুকু সুবিধা হয়েছে? ধন্যবাদ। প্রথমে আপনাদের মাধ্যমে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমি আসলে গত পরশুদিন 13 তারিখে আমি বিডিএম সভাপতি হিসাবে আমি দায়িত্ব নিয়েছি। এটা একটা কঠিন সময় এবং গতকাল থেকে স্ট্রিক্ট লকডাউনে গেছে বাংলাদেশ, এবং আমি মনে করি যে এই লকডাউনে আমাদের সরকারকে সহযোগিতা করা দরকার। এবং আমাদের এই লকডাউনের মধ্যে আমরা যে যুক্তিতে ফ্যাক্টরিগুলো খোলা রেখেছি, সব কারখানাগুলো, সেগুলো সরকার সেটা বুঝে আমাদেরকে ফ্যাক্টরি খোলা রাখা, এবং সেই সাথে সাথে আমরা ব্যাংকের খোলা রাখার জন্য আবেদন করেছিলাম। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক, মিনিস্টার অফ ফাইন্যান্স যে অর্ডারটা দিয়েছে, এইভাবেই আমাদের ফ্যাক্টরিগুলো চলবে। এবং আমার মনে হয় যে জীবন জীবিকার সমন্বয়ে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা নিয়ে গেছে। এখন আমাদের যেটা আপনি জানেন যে পোশাক শিল্পের সাথে আমাদের ব্যাংক প্রতিদিনের সাথে জড়িত, শুধু প্রতিদিন না, প্রতি ঘন্টায় আসলে আমরা ইনভলভ এর সাথে। তো এখন যে ডিসিশনটা নিয়েছে, এটাতে আমরা ভালো মতো করে আমরা কাজ করতে পারবো। আমাদের এক্সপোর্ট আপনি দেখবেন যে আমাদের 2018-19 আমাদের এক্সপোর্ট, গার্মেন্টস এর এক্সপোর্ট ছিল $34 বিলিয়ন, এবং সেই এক্সপোর্টটা কিন্তু আসলে $28 বিলিয়ন নিচে নেমে এসেছিল। সুতরাং আমি মনে করি এখন একটা সময়, এই সময় আমাদের এক্সপোর্টটাকে ধরে রাখতে হবে। এবং আমি এর সাথে একটু যেটা বলবো যে ব্যাংকের যারা কাজ করছেন, ডেফিনেটলি একটা সময় নিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে। তো আমাদের এখানে যে ভ্যাকসিনের যে ফ্যাসিলিটিসটা আছে, যে ভ্যাকসিন সরকার থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে যে 40 ইয়ার্স এন্ড অ্যাবভ, তো ব্যাংকের যে স্টাফরা আছে তাদেরকেও ফ্রন্টলাইনার হিসেবে চিন্তা করে তাদের ফ্যামিলি এবং তাদেরকেও 40 ইয়ার্স এর নিচে যে যারা আছেন তাদেরকেও যেন এটার মধ্যে আনে। এর সাথে সাথে আমি আগেও বলেছি যে আমাদের গার্মেন্টস এর যারা কর্মীরা আছে তাদেরকেও, যারা যেহেতু আমরা তাদেরকে আসলেও তারা ইকোনমিক অ্যাক্টিভিটিসে মারাত্মক আমাদের কন্ট্রিবিউশন করছে এবং সাহসী যোদ্ধা হিসাবে কাজ করছে, সেই কারণে গার্মেন্টস এর কর্মীদের যারা 40 ইয়ার্স এর নিচে আছে তারা এবং তাদের ফ্যামিলিদেরকে ভ্যাকসিনের আন্ডারে নিয়ে আসার জন্য আমি সরকারকে অনুরোধ করব। এই ব্যাপারে আমরা কথা বলছি, আশা করি সরকার এই ব্যাপারে ইতিবাচক সাড়া দিবেন। এখানে জনাব ফারুক হাসান, আপনাকেও ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার ফিরবো। এই মুহূর্তে আমরা চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চাই। চট্টগ্রামে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রহিম মোস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই যে লকডাউনের মধ্যে আমরা ব্যাংকিং কার্যক্রম, সেখানে চট্টগ্রামের পরিস্থিতি কি, এবং ব্যবসায়ীরা তো যে কথাটি বারবার বলে যে ব্যাংকিং ব্যবস্থা ছাড়া, যেমনটি জনাব ফারুক হাসানও বলে গেলেন, যে একটি ঘন্টাও আসলে ব্যবসা কার্যক্রম চালানো অনেকটাই কঠিন। সেই ক্ষেত্রে ব্যাংক কার্যক্রম চালু থাকার ফলে আপনাদের ব্যবসা বাণিজ্যে কতটুকু গতি পেয়েছে? লকডাউনে নিশ্চয়ই আপনারা বাধার মধ্যে পড়ছেন। সব মিলে আপনাকে জানতে চাই রহিম মোস্তফা। আপনি মিউট করা মোডে রয়েছেন, আপনি আনমিউট মোডে আসবেন। ধন্যবাদ নিউজ 24, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের নতুন সভাপতি ফারুক হাসান ভাইকে এবং
শামসুল ইসলাম, সিও অগ্রণী ব্যাংক। এই জন্য যে আজকে এই প্যান্ডামিকের মধ্যে আমাকে একটু বলার সুযোগ করে দেওয়াতে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানে জিনিসটা কিভাবে শুরু করব বা কি ব্যাংকিং কথাটা যেহেতু আমাকে কোশ্চেন করা হয়েছে, আমার কথা হলো যে একটা ব্যবসায়ী বা সে ক্ষুদ্র হোক, মাঝারি হোক এবং কি বড় ব্যবসায়ী হোক, প্রত্যেকেরই একটা ব্যাংকিং লেনদেন আছে। তো এটা তখনই চালু হবে বা ওটা তখনই আমি ওই জায়গাতে নিজেকে নিয়ে যাব যখন আমার ব্যবসাটা থাকবে। তো সিচুয়েশনটা এমন তৈরি হয়েছে যে যেমন আমার যে বিজনেসটা সেটা হলো যে একটা ফ্রোজেন আইটেম, আমি সেটাকে আমার কিন্তু আমার ব্যাংকে একটা কাজ থাকে এভরিডে। কিন্তু যখনই আমরা শুনতে পাচ্ছিলাম যে ব্যাংক বন্ধ থাকবে, তারপরে যেটা ভাই বলল যে পরবর্তীতে আমরা বুঝতে পারছি না যে আমাদের ব্যবসাটা চালু থাকবে কিনা। আমরা একটা কনফিউশনের মধ্যে ছিলাম গত এক সপ্তাহ। আর ব্যাপারটা এমন না যে এটা আমাদের দ্বারা তৈরি, এটা এখানে একটু ডিফারেন্স আছে। যেমন আমরা অতীতে যে সমস্যাগুলা ফেস করেছি সেটা ছিল রাজনৈতিক ইস্যু। কোন একটা জিনিস হলে হয়তো আমরা কারো কাছে বলতে পারছিলাম যে এই রাজনৈতিক ইস্যু, এটা ভালো হচ্ছে না, এটা কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, এটা করোনাকালীন সমস্যাটা আমরা গত বছর, অর্থাৎ আমরা 1 বছর টেনে এনেছি। আমার কাছে মনে হচ্ছে এটা এখন সেকেন্ড চলছে, মানে ওয়েবটা ফার্স্ট এবং সেকেন্ড, এবং আমার মনে হচ্ছে যে এটা কোনো কোনো জায়গায় থার্ড ভাবে চলছে। সেটা কন্ট্রোলিংটা আসলে এখন আমি কি বলবো, যে যেমন আমি একটু ব্যাংকিং এর কথাটা আসছে যে ব্যাংক খোলা থাকলে, কিন্তু আমার বিজনেসটাই যদি আমি চালু রাখতে না পারি, আমি ব্যাংকিংটা তো আমার চলছে না। এটা হলো কথা। ব্যাংক খোলা আছে সেটা ঠিক আছে, এখন মূল কথা হলো যে আমার ব্যবসাটাকে আমি কিভাবে চালু রাখতে পারবো। যেমন আমার এখন কিন্তু আমার যারা কর্মী, তারা কিন্তু আমার অফিসে আছে, কিন্তু আমার লোকগুলা কিন্তু তাদের প্রোডাক্টটা নিয়ে কিন্তু বাইরে যেতে পারছে না। কেন পাচ্ছে না? কারণ সেখানে এটা লকডাউন। এখন ওরা গাড়ি চলতে পারছে না, ওরা হাঁটতে পারছে না, রিক্সা চলছে না, ট্যাক্সি কিন্তু চলছে না। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তো বলা হয়েছিল রহিম মোস্তফা যে সমস্ত প্রকার ডেলিভারি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে, সেই ক্ষেত্রে কেন বাধা দেওয়া হচ্ছে? হ্যাঁ, না আমি তো এই কথাটাই বলতে চাচ্ছি। এখন যেহেতু আমাদের এখানে আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন এবং ব্যাংকের মানে যিনি উনি আছেন, তা আমি সেই জন্য এই কথাটা বলছি যে এখানে সমস্যাটা আমাদেরকে তো শুধু একটা দিক ব্যাংক খোলা দিলে হবে না। আমার ব্যাংক খোলা, আমার কিন্তু রাস্তা বন্ধ, তাহলে আমার কিন্তু কর্মী আছে কিন্তু আমার প্রোডাক্ট বানানো হচ্ছে, তা আমার প্রোডাক্টটা কিভাবে রাস্তা দিয়ে যাবে? এখানে বলা হচ্ছে যে পরিবহন চলবে, কিন্তু যখনই রাস্তায় আমার গাড়ি যাচ্ছে, আমার অফিস থেকে ফোন আছে যে ওখান থেকে গাড়ি বাধা দেওয়া হচ্ছে, তখন ওরা মুখে যখন বলতে থাকে তখন কিন্তু ওই কথাটা শুনছে না। তার মানে মাঠ পর্যায়ে আপনারা ডিস্ট্রিবিউশন করতে গিয়ে, বিতরণ করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা হয়ে পড়ছেন। অসংখ্য ধন্যবাদ রহিম মোস্তফা আপনার কাছে। আপনার আরো কথা আমরা জানতে চাই, তবে দর্শক এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ অনুষ্ঠান, সাথেই থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। আমাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি লকডাউনের ব্যাংকিং নিয়ে। বিরতিতে যাবার আগে যেমনটি চট্টগ্রাম থেকে রহিম মোস্তফা বলছিলেন যে ব্যাংকিং কার্যক্রম খুলে থাকতে তারা যেমনটা খুশি, তেমনিভাবে আবার ব্যবসায়িক পণ্য পরিবহনে তাদের নানা রকম জটিলতা তৈরি হচ্ছে। আমি এই প্রশ্নটি নিয়ে জনাব ফারুক হাসান আপনার কাছে ফিরতে চাই। আমরা জানি যে রপ্তানিমুখী সব শিল্প কারখানা খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই ক্ষেত্রে যেমনটি রহিম মোস্তফা বলছিলেন, পণ্য পরিবহনে কি রপ্তানিকারক হিসেবে আপনাদেরও কোনো জটিলতায় পড়তে হচ্ছে কি? আমি প্রথমেই আসলে সরকারকে ধন্যবাদ জানাবো যে ইন্ডাস্ট্রিগুলোকে খোলা রাখা হয়েছে, বিকজ এটা আমরা যেটা বলি যে জীবন এবং জীবিকার সমন্বয়, বিকজ ইন্ডাস্ট্রি না চললে আসলে ইকোনমির চাকা চলবে না। এবং আমাদের স্পেশালি গত বছরের মার্চ মাস থেকে যখন প্রথম করোনা ধাক্কা আমাদের আসে, তখন আমাদের অনেকটা অভিজ্ঞতা হয়েছে যে কি পরিস্থিতি হয়েছিল, ফ্যাক্টরি খোলা রাখলে শ্রমিকদের কি অবস্থা হয়, বন্ধ করলে কি অবস্থা হয়, এগুলোর অভিজ্ঞতা নিয়েই কিন্তু আমরা সরকারকে বলেছিলাম এবং সরকার সেই জিনিসটা রেসপন্ড করে আমাদেরকে ডিসিশন দিয়েছে। আমি যেটা বলবো যে আসলে লকডাউনের আজকে প্রথম দিন, কারণ গতকাল পয়লা বৈশাখে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল। তো আজকে আমি সব ফ্যাক্টরিগুলো আমি খবর রাখছি, তো ফ্যাক্টরিগুলো চলছে এবং পণ্য পরিবহনও আমাদের যেগুলো আছে, যেগুলো আমাদের কমার্শিয়াল ভেহিকেল যেগুলো আছে, ট্রাক, কাভার্ড ভ্যান, এগুলো দিয়ে চলছে। আমার মনে হয় যে আজকে
কালকে এটা অবস্থা বুঝে আমরা এরপরে আরো স্টেপ নিতে পারবো যে কি কি জিনিস আছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যেহেতু করোনার মহামারীটা আকার আরো খারাপের দিকে গেছে, এটা ইনফেকশন রেট আরো বেড়েছে এবং আমরা জানি যে ক্যাজুয়ালিটি অনেকজন মারা যাচ্ছে। সুতরাং আমাদেরকেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আমাদের যে প্রোটোকল আছে, আমি আমার মালিকদেরকে, আমার মেম্বারদেরকে বলেছি যে কঠোরভাবে সেটা মানার জন্য, এবং আমাদের সরকারের যারা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে যারা আছে সবাইকে আমরা সহযোগিতা করা। তো আমার একটা যে জিনিস থাকবে যে অবভিয়াসলি আমাদের লোকজন আসা যাওয়ার জন্য আমাদের এখানে কোয়ালিটি ইন্সপেক্টর আছে, বাইরের রিপ্রেজেন্টেটিভ আছে, আমরা সেটা সমন্বয় করে সেটা সলভ করার চেষ্টা করছি এবং সেই গ্রেটার ইন্টারেস্টটা আমাদের চিন্তা করতে হবে সবকিছু নিয়ে আমাদের। আর এটার সাথে সাথে এই করোনার ইম্প্যাক্টেরও আমাদেরকে চিন্তা করতে হবে। তো আমি আপনাদের মাধ্যমে আমি আমার মালিকদেরকে অনুরোধ করব যে যতদূর সম্ভব, যতটুকু মিনিমাম যে মুভমেন্টটা দরকার তার মধ্যে থাকার, বিকজ আমাদের এই লকডাউনে সরকারকে সহযোগিতা করতে হবে। নাহলে যদি এই লকডাউনে যদি এটা আরো স্প্রেড বেড়ে যায় তাহলে ভবিষ্যতে কিন্তু সবার জন্য সেটি অমঙ্গলকর। অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক হাসান। আমরা জনাব শামসুল ইসলাম আপনার কাছে একটু ফিরতে চাই। আমরা আজকে দেখেছি রাজধানী ঢাকায় অনেক জায়গায় অনেক পরিবহন বা অনেক গাড়ি নিয়ে অনেকে যাওয়ার চেষ্টা করেছে ব্যাংকিং সেবা বা বিভিন্ন সেবা নিতে। সেই ক্ষেত্রে অনেকে গিয়ে দেখছে যে শাখায় তিনি গিয়েছেন সেটি খোলা নেই। আসলে গ্রাহকরা কি করে বুঝতে পারবে যে কোন ব্যাংক কোন শাখা আজকে খোলা কি খোলা নয়? হ্যাঁ, এটা একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন যে আমরা কোন ব্রাঞ্চ খোলা রাখবো, কোন ব্রাঞ্চ খোলা রাখবো না। আমাদের যেটা ইনস্ট্রাকশন আছে যে এডি ব্রাঞ্চ মানে অথরাইজড ডিলার ব্রাঞ্চ গুলো খোলা রাখা, আমরা কিন্তু সব এডি ব্রাঞ্চ গুলোই খোলা রাখছি। কাস্টমাররা কিন্তু জানেন, বিশেষ করে যারা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু জানেন যে তাদের রিলেটেড ব্রাঞ্চটা কোনটা, কোন ব্রাঞ্চের মাধ্যমে তারা এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট করবেন। ফলে এটা কিন্তু একটা কমিউনিকেশন অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। আর যেহেতু সব এডি ব্রাঞ্চই খোলা, অথরাইজড ডিলার যে সমস্ত ব্রাঞ্চগুলো ইম্পোর্ট এক্সপোর্ট করে সব ব্রাঞ্চ খোলা, সেখানে কিন্তু এটা আর খুব একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে না যে কোন ব্রাঞ্চ খোলা বা আমার সার্ভিসটা আমি শুধুমাত্র রপ্তানির ক্ষেত্রে বলছি না জনাব শামসুল ইসলাম, আমি সাধারণ মানুষের কথা বলছি। কারণ বাংলাদেশ ব্যাংক যেদিন সার্কুলার দিল, প্রথমে আসলে তো ওনাদের অসুবিধার কথা বিবেচনা করে কিন্তু সরকার এই কাজটা করেছেন যে যাতে দেশের এক্সপোর্টটা কন্টিনিউ থাকে। আর সেই সাথে গ্রাহকদের ধরেন এটিএম কিন্তু লিমিট বাড়ানো হয়েছে। আমাদের যে সমস্ত ব্রাঞ্চগুলো বড় ব্রাঞ্চগুলো সব ব্রাঞ্চ কিন্তু এটি ব্রাঞ্চ, ফলে বৃহত্তর একটা বিগার সেকশন অফ পিপল কিন্তু তারা কিন্তু এই কভারেজের মধ্যে চলে আসে। এমন না যে, এবং আমরা কিন্তু উপজেলা লেভেলেও কিন্তু ব্রাঞ্চগুলো খোলা রাখছি, আমাদের এজেন্ট ব্যাংকিং গুলা খোলা আছে। ফলে কোনো না কোনো লেভেল থেকে তারা কিন্তু এই ব্যাংকিং সার্ভিসগুলো পাবে। আমি আশা করি যে গ্রাহক এটা গ্রহণ করবেন। এবং ইতিমধ্যে কিন্তু দেখুন আমাদের ব্যাংকেও প্রায় 11 জন লোকের কিন্তু ক্যাজুয়ালিটি হয়েছে, 11 জন অফিসার এবং আমাদের সম্মানিত ডাইরেক্টর পর্যন্ত মারা গেছেন। তো এটা একটা ফেটাল একটা অবস্থা। এই প্যান্ডেমিকের অবস্থাটা আমাদের মাথায় রেখেই কিন্তু আমি মনে করি যেটা ফারুক ভাই বললেন, যে রুহি আপাও বললেন যে আমাদের সবাইকে একটু রেস্ট্রেইন হতে হবে, সবাইকে একটু সংযমী হয়ে, এবং রমজানের মাস এবং সংযমের মাস, আমি মনে করি যে আমরা যদি একটু নিজেদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে, আরেকজনের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে আমরা যদি এই ব্যাংকিং নিড গুলো একটু টেমিং করি, একটু কমিয়ে আনি, আমার মনে হয় এটা কোনো অসুবিধা নেই। আর ব্যাংক তো খোলা তো আছেই, আজকে না হয় কালকে সে ব্যাংকিং চাহিদা মিট আপ করতে পারবে। তো আমরা একটু বলতে চাই যে সমস্যাগুলো আমরা কিছুক্ষণ আগে বললেন, দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রথম এই যে 5,000 কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ দেন গত মার্চ মাসে, অনেকেই মনে করেছিল যে এটা এত কম, এটা বাজেটের 1%-এরও কম। কিন্তু দেখুন পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে একটার পর একটা দিয়ে আজকে প্রায় 1.24 ট্রিলিয়ন টাকা, যেটা আমাদের প্রায় $15 বিলিয়ন, যেটা প্রায় 4.5% জিডিপি। আজকে এই টাকাগুলো দিয়ে ফলে স্টিমুলাস প্যাকেজ দিয়ে আজকে ইকোনমি কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু সাংঘাতিকভাবে গিয়ার আপ হচ্ছে। আমরা ইকোনমি কিন্তু বন্ধ থাকে নাই। আমি মনে করি যে অভিজ্ঞতা আমাদের বড় শিক্ষা, অভিজ্ঞতার মাধ্যমে আমরা এগিয়ে যাব। আমাদের যে সমস্যাগুলো আসবে সেটা এটা বড় সমস্যা না, এটি মিটিগেট করা যাবে আলাপ আলোচনার মাধ্যমে। এবং আমি মনে করি বর্তমান সরকার অত্যন্ত জনবান্ধব সরকার, তারা জনগণের পালস বুঝে নিশ্চয়ই, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উনি এত স্মার্টলি কাজ করেন,
এবং আমি মনে করি যে সময়ের আগেই উনি চিন্তা করেন। উনি শুধু সময়ের সাথে নাই, উনি সময়ের আগে উনি চলছেন, ফলে দেশটা কিন্তু আজকে বড় ধরনের ডিজাস্টার থেকে কিন্তু রক্ষা পাচ্ছে। আমরা যদি সবাই একটু নিজেদেরকে আরো সংযত করি, সংযত করি এবং নিজেদেরকে একটা নিজেরা যদি আমার সুরক্ষা আমি মেনটেন করি, আমি মনে করি আমরা বড় ধরনের আজকে ইন্ডিয়া বিপদ থেকে বেঁচে যাব। অসংখ্য ধন্যবাদ জনাব শামসুল ইসলাম, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা খুব ছোট করে একটু জানতে চাইবো রুহি মোস্তফা আপনার কাছ থেকে, যেমনটি বলছিলেন যে সাবধানতার কথা দুই বক্তাই বলছিলেন, আপনারা ব্যবসায়ীরা কতটুকু সাবধানতার সাথে আসলে আপনাদের কার্যক্রমগুলো চালাচ্ছেন? আমি তো বলেছি একটু আগেই, আবার বলছি যে সাবধানতার সাথে অর্থ যেমন আমি আমার নিজের দায়িত্বে আমি আমার অফিস আজকে বন্ধ রেখেছি। কেন? কারণ যেহেতু লকডাউন, আমরা লোকগুলাকে যখনই আমাদের অফিসে নিয়ে আসবো তখনই ওরা যতটুকু আমার কাছে মনে হচ্ছে একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে কিন্তু ওরা কাজ করছে। আচ্ছা, তাহলে কিন্তু শুরুটাকেই আমরা যদি একটু সংযত হয়ে ওদেরকেও কিছুটা দায়িত্ব নিজের উপর নিয়ে আমরা যদি কাজগুলা নিয়ে যাই, তাহলে আমার মনে হয় আজকে আমাদের বর্তমান সরকার এবং আমার বিজেএম-এর সভাপতি উনার কথা রেশ দূরেই আমি বলছি যে আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে খুব স্মার্টলি, এবং আমার ভাইও বলেছেন যে স্মার্টলি উনি যেভাবে ডিসিশনটা নিয়েছেন, উনাকে আসলে এই সরকারকে আমাদের উচিত সহযোগিতা। আমরা ক্ষণিকের হয়তো সমস্যাটাকে আমরা যদি একটু ফেস করি, ভবিষ্যৎ আমাদের জন্য অনেক ভালো কোনো রেজাল্ট নিয়ে আসবে। যেহেতু জিনিসটা আসলে আমাদের উপর নির্ভর না, এটা একটা মহামারী। আমি তো একটা কথা বলেছি, এটা রাজনৈতিক কোনো ইস্যু না যেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করে জিনিসটাকে একটা বিতর্কে নিয়ে যাব। এটা হলো যে টোটালি আমাদের লাইফ রিস্ক। আমরা বেঁচে থাকলে আমাদের রুজি, আমরা বেঁচে থাকলে আসবে এবং আপনাদের কর্মীরা বেঁচে থাকলেও কিন্তু আপনাদের ব্যবসা সচল থাকবে। অসংখ্য ধন্যবাদ রুহি মোস্তফা আপনাকে। আমরা বিরতি থেকে এসে আরো কথা বলবো। স্বাভাবিকভাবেই কিন্তু এখন ব্যাংক লেনদেন অনেক মানুষ ঘরে বসে করতে চায়, সেই ক্ষেত্রে ব্যাংকাররা নতুন কি উদ্যোগ নিচ্ছেন সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই দর্শক। তবে ছোট্ট একটি বিরতির পর আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিসংলাপ, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বেশ সংলাপ। যে বিষয়ে আজকে আমরা কথা বলছিলাম লকডাউনে ব্যাংকিং। রুহি মোস্তফা, আপনার কাছে শেষবারের মতো একটু ফিরতে চাই। আপনারা বিভিন্ন সময় বলেন যে ঘরে বসে কি করে ব্যাংকগুলো থেকে সেবা পাওয়া যায়, সেটি কিন্তু করোনার মধ্যে আমরা আরও বেশি দেখছি, এবং এর পাশাপাশি ঋণ দানের ক্ষেত্রে ছোট ব্যবসায়ীরা গুরুত্ব পায় না, এমন অভিযোগ আপনাদের রয়েছে। আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাই এই বিষয়গুলো সম্পর্কে। ঘরে বসে ব্যাংকিং, সেটা কি আসলে অনলাইন বিজনেস যেটা, সেটা কি বলা হচ্ছে নাকি ঘরে বসে ব্যাংক সেবা পেতে আপনাদের একজন ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন আমাদের সঙ্গে, আপনাদের কোনো রকমের দাবি দেওয়া রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের আসলে দাবি দেওয়া তো ব্যাংকের কাছে অনেক, তো শুধু দাবি করলেই হবে না। আমার কাছে মনে হচ্ছে কিছু পয়েন্টে এসে সেই দাবিগুলো করলে ভালো হয়। অনেক সময় যেটা ঋণ নিয়ে যেটা আমি হয়তো বলতে পারছি, বারবারই তো আমরা ওমেন চেম্বার থেকে, আমাদের চিটং ওমেন চেম্বার অথবা যত চেম্বার আছে সবাই কিন্তু সবসময় ব্যাংকের কর্মকর্তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন রকম কর্মশালা করেছি অনেক দিন থেকেই। তো প্রত্যেকবারে হয়তো উনারা আমাদেরকে অনেক রকম সহযোগিতার হাত নিয়ে কথা বলে এবং উনারা আমাদের সাথে এগিয়ে আসছে। কিন্তু কিছু কাগজ থাকে যেটা ব্যাংকের যে মানে শামসুল ভাই উনিও আছেন সিও অগ্রণী ব্যাংকের, উনারা ভালো করে জানেন যে উনাদের কতগুলো মানে বাইন্ডিং থাকে। তো আমরা অনেক সময় আমাদের যারা এগুলা নিয়ে কথা বলে বা যারা অনেক সময় ব্যাংকের কাছে যে ঋণ নিতে গিয়ে উনাদের যে প্রবলেম গুলো হয় সেগুলো আমাদের কানে আসে। তো আমরা দুই দিক থেকে যে কথাগুলো শুনি, যে উনাদের কিছু নিয়ম এবং আমাদের কিছু ছাড়, দুটাকে মিলে কিন্তু জিনিসটা আসতে হবে। এই জিনিসটা অবশ্যই আমরা আশা করি যে ওনাদের নিয়মগুলোর মধ্যে আপনারা আবেদন করলে ওনারা আপনাদেরকে প্রত্যাখ্যান করবে না। অসংখ্য ধন্যবাদ রুহি মোস্তফা। আমরা জনাব ফারুক হাসান, আপনার কাছে শেষবারের মতো ফিরতে চাই। এই করোনাকালীন সময়ে তো আপনাদের অনেক বেশি প্রণোদনা প্রয়োজন, সেই ক্ষেত্রে ব্যাংকগুলো থেকে আপনারা কি সহায়তা পাচ্ছেন, কি প্রয়োজন? ভাই আগে একটু যদি আমাকে একটু সময় দেন, আমার ম্যাডামের উত্তরটা না দিলে আমার অতৃপ্তি থাকবে। আমি আপনার কাছে আসবো জনাব শামসুল ইসলাম, আপনার কাছে আমি আসবো। আমি একটু ফারুক হাসানকে বলে আসি। জনাব ফারুক হাসান, আপনাদের যদি প্রণোদনা নিয়ে কোনো রকমেরই থাকে, ব্যাংকের কাছে কি চাওয়া পাওয়া রয়েছে? আমি প্রথমে যেটা বলবো যে আসলে এই করোনার সময় যে ব্যাংকের ফ্যাসিলিটিস গুলো অনলাইনে, এগুলো সুযোগ সুবিধা আমাদের ডিজিটাল বাংলাদেশে এবং ভার্চুয়ালি কিন্তু আমরা অনেক কিছু নতুন করে শিখেছি এবং সার্ভিস গুলো আরো বেড়েছে। আমি আশা করি যে ব্যাংক তাদের সার্ভিস গুলো বাড়াচ্ছে, আগামীতে আরো ঘরে বসে সার্ভিস পাওয়া যাবে।
প্রণোদনার ব্যাপারে যেটা আমি বলবো, যে প্রণোদনার ব্যাপারে যেটা আপনারা জানেন যে আসলে সরকার আমাদেরকে যে প্রণোদনাটা দিয়েছে এটা সফট ইন্টারেস্টে, কম ইন্টারেস্টে আমাদেরকে স্যালারি এগেনস্টে লোন দিয়েছে, আর একটা ওয়ার্কিং ক্যাপিটাল এগেনস্টে একটা আমরা লোন পেয়েছি নর্মাল যে ইন্টারেস্ট রেট আছে তার থেকে কমে। তো এখন আমাদের মেম্বাররা ওয়ার্কিং ক্যাপিটালের লোন গুলা যেটা পাওয়ার কথা সেটা পায় নাই, সেটা আমি মনে করি যে এটা ব্যাংকগুলো এটা দেখবে। অসংখ্য ধন্যবাদ জনাব ফারুক হাসান আপনাকে। সময় স্বল্পতার কারণে আমাদের আপনি বুঝতেই পারছেন, আমরা শেষবারের মতো মোহাম্মদ শামসুল ইসলাম আপনার কাছে ফিরতে চাই। দুই প্রকারের দাবি আমরা শুনলাম, চট্টগ্রাম থেকে শুনলেন, ঢাকা থেকে বড় ব্যবসায়ীদের কাছ থেকেও শুনলেন। আপনারা এই করোনাকালীন সময়ে আসলে এই ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন, কি ধরনের সেবা আপনারা নতুন করে দিতে চান? হ্যাঁ, আমাদের আপনি জানেন যে চেম্বার অফ কমার্সের যে উইমেন চেম্বার অফ কমার্স, তাদের সাথে কিন্তু আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে। আমরা ওনাদের লিস্ট পেয়ে আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কিছু উইমেন এন্টারপ্রেনারকে লোন দিয়েছি, এবং আমাদের কিন্তু উইদাউট মর্গেজ, এটা সিকিউরিটি ছাড়াও কিন্তু 10 লাখ টাকা লোন পর্যন্ত আমরা দিতে পারি আমরা নারী অগ্রণী হিসাবে নারীদেরকে। ফলে আমাদের এই ওপেনিংটা আছে, এবং আমরা ইতিমধ্যে আমরা জয়িতাকেও আমরা লোন বেশ কিছু নারী উদ্যোক্তাকে লোন দিয়েছি। ফলে আমি মনে করবো যে রুই মোস্তফা আপনার যে একটু আক্ষেপ ছিল বা আমাদের যে উপর যে আপনাদের প্রত্যাশা ছিল, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনি কিপ সাপোর্টিং, ইনশাল্লাহ আমরা দুইজনে আমরা সেই উইমেন চেম্বার অফ কমার্স, অগ্রণী ব্যাংক আমরা যৌথভাবে আমরা এগিয়ে দিতে পারবো। প্রণোদনা নিয়ে একটু বলবেন। এটা আসলো আইসিটি নিয়ে। আমি এই যে আমাদের আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয় মহোদয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। ডিজিটাল বাংলাদেশে উনি স্বপ্ন দেখিয়েছিলেন, তখন অনেকে সমালোচনা করেছে, আজকে এটা বাস্তবতা। এবং আজকে ঘরে বসে এই আপনার প্রণোদনা বাস্তবায়নে আপনাদের উদ্যোগ কি? প্রণোদনা বাস্তবায়নে কিন্তু আমি মনে করি যে অগ্রণী ব্যাংক আমাদের 100 মধ্যে 100% কিন্তু আমরা অ্যাচিভমেন্ট করেছি। আমাদের প্রথম যখন ওয়েজেস আসলো ওয়ার্কারদের অ্যাকাউন্টে, আমরা কিন্তু সেটা ওয়েজেসদের অ্যাকাউন্টের মাধ্যমে দিয়েছি, 100% দিয়েছি। তারপরে আসলো বড় ইন্ডাস্ট্রিজের ওয়ার্কিং ক্যাপিটাল, 100% আমাদের অ্যাচিভমেন্ট হয়েছে। তারপরে আসলো সিএমএসএমই আমরা একটু পিছিয়ে ছিলাম, বাট মার্চের মধ্যে আমাদের 102% আপনার অ্যাচিভমেন্ট হয়েছে। এবং ভবিষ্যতে সবার প্রত্যাশা, যেমন ব্যবসায়ীরা বলছিলেন, আপনারা এই সহায়তা অব্যাহত রাখবেন। জনাব শামসুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, জনাব ফারুক হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং রহিম মোস্তফা আপনাকেও ধন্যবাদ। আশা করি পরের কোনো বিশ্বসংলাপের পর্বে আপনাদেরকে আমরা অতিথি করে পাবো। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা এই লকডাউনের মধ্যে ঘরে থাকুন, অবশ্যই ঘরে থাকুন। ঘরে বসেই সব ধরনের খবর আপনার কাছে পৌঁছে দেবে নিউজ 24, এবং সেই খবর সবার আগে দেখতে, সবার আগে চোখ রাখুন নিউজ 24 এর পর্দায়।